ছোট সাহেব, আমার কিন্তু ভালো ঠেকতাছে না। মজিদ চাচা মানা করছিল এই দিঘিতে রাত 12টার পরে মাছ ধরতে আসা মানা। আরে দূর, তুই না বলছিলি এই দিঘিতে রুই কাতলা গাই মারে। এখন ভয় পাইলে চলবো, টর্চটা নিভাহে রাখ, আলো দেখলে মাছ পালায়। মাছ পালায় না ছোট সাহেব, আলো দেখলে ওরা আসে। হ্যাঁ, ওরা মানে কারা? আব, যারা পানিতে থাকে। গ্রামের মুরব্বীরা কয় এই দিঘির তলা নাই, আর আমাবস্যা রাইতে নাকি মাছ পুকুর থাইকা কেউ নাম ধইরা ডাকে। যত সব কাজা করি গপ্প, চুপচাপ বসে থাক। সিপের ফাতনা নড়তাছে মনে হয়। পলাশ কথাগুলো উড়িয়ে দিলেও পরিবেশটা আসলেই কেমন যেন ভারী হয়ে উঠেছে। বাতাস বন্ধ হয়ে গেছে, পুকুরের পানি আয়নার মতো স্থির। কিন্তু হঠাৎ করেই পানির মাঝখানে একটা বড় বুদবুদ উঠল। ভক করে একটা শব্দ হলো, সাথে সাথে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো তাদের, যেন অনেক দিনের পচানো শ্যাওলা আর মরা শামুকের গন্ধ। কিরে গফুর, একটা গন্ধ পাইতেছস? কিসের গন্ধ রে এটা? ছোট সাহেব, শিব গুটান, চলেন পালাই। এইটা মরা মানুষের গন্ধ। পানিতে ডুবা লাশের গা থাই কেমন গন্ধ আসে। আরে বোকা, হয়তো কোনো শিয়াল টিয়াল মরছে বাসজারে। তুই সিপ সারিস না। এই দেখ, আমার ভাবনাটা কেমন যেন নড়তাছে। মনে হইতাছে বড় কোনো মাছ ধরা পড়ব। এই দেখ, এই দেখ, নড়তাছে। এই টান দিরাম আমি। পলাশ এক হেঁচকা টানে ছিপ তুলল, কিন্তু বড়শিতে কোনো মাছ নেই। উঠে এলো এক দলা লম্বা কালো চুল আর একটা ভাঙা মাটির চুড়ি। হ্যাঁ, এইগুলা কি? চুল? আর এইটা কি চুরি নাকি? ছোট সাহেব, ও ছোট সাহেব, ফালাইয়া দেন। এইগুলো ভালো জিনিস না। এই দেখিতে বহু বছর আগে এক বৌডুবি হয়েছিল, তার লাশ পাওয়া যায় নাই। পলাশ বিরক্ত হয়ে বড়শি থেকে চুলগুলো ছাড়াতে গেল, কিন্তু চুলগুলো যেন জীবন্ত, তার আঙুলে আঠার মতো জড়িয়ে যাচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হলো কেউ ভেজা কাপড়ে হাঁটছে। শব্দটা পুকুর পাড় থেকে তাদের পেছন দিকে উঠে আসছে। কে কে ওইখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শো শো শব্দটা একটু বাড়ল। ছোট সাহেব, আমার দিকে তাকান। আপনি পিছনে তাকায়েন না। আমার নানায় কইছিল রাইত বিরাতে পিছে তাকাইলে ঘাড় মটকায়া দেয়। আহ, চুপ করতো, টর্চটা মারতো দেখি। পলাশ টর্চ জ্বালিয়ে পেছনের বাঁশঝাড়ের দিকে আলো ফেলল। আলোর বৃত্তে কিছুই দেখা গেল না, শুধু একটা বাঁশ অস্বাভাবিকভাবে নড়ছে, যেন কেউ সেটা ধরে ঝোলাঝুলি করছে। না, কিছুই তো নাই, মনে হয় বাতাস। হ্যাঁ, ছোট সাহেব, কিছু শুনতাছেন? হ্যাঁ, কি শুনবো? কেউ একজন গুনগুন কইরা গান গাইতেছে পানির নিচ থাইকা। পলাশ কান পাতল। সত্যি খুব মিহি একটা সুর ভেসে আসছে, কিন্তু সেটা কোনো মানুষের গলার স্বর মনে হচ্ছে না। মনে হচ্ছে বাতাসের সাথে কান্নার শব্দ মিশে আছে। শব্দটা পুকুরের মাঝখান থেকে আসছে। ওই দেন ছোট সাহেব, ওই দেন। কি? পানির মাঝখানে একটা হাত। ছোট সাহেব, কেউ ডুবতাছে। আবছা আলোয় মনে হলো পুকুরের ঠিক মাঝখানে শাপলা পাতার জটলার মধ্যে একটা ফর্সা হাত পানির ওপর জেগে আছে। হাতটা ইশারা করে ডাকছে তাদের। আরে তাই তো, কেউ মনে হয় পুকুরে পইড়া গেছে। আমি কিন্তু সাঁতার জানি, আমি নামবো। না ছোট সাহেব, খবরদার, ওইটা মানুষ না। ভালো কইরা দেখেন, ওই হাতে কোনো রেখা নাই। ওইটা মায়া,
আপনারে টানতাছে। হঠাৎ সেই হাতটা পানির নিচে চলে গেল এবং সাথে সাথে পুকুরের পানিতে তোলপাড় শুরু হলো। মনে হলো নিচ থেকে বিশাল কোনো প্রাণী উঠে আসছে। ঠিক তখনই গফুরের কানের কাছে কেউ একজন পরিষ্কার কিন্তু ঠান্ডা গলায় ডেকে উঠল। গফুর, ও গফুর, কই তুই বাবা? তোর মা তোর লাইগা অপেক্ষায় বইসা আছে। আয় বাবা, কাছে আয়। এইটা তো এইটা তো আমার মায়ের গলা। মা, মা তুমি এইখানে? আরে গফুর, তুই কি পাগল হইলি নাকি? তোর মা তো গত বছর মারা গেছে। না না ছোট সাহেব, মা ডাকতেছে, আমার মা ডাকতেছে। ওই যে বাঁশঝাড়ের মধ্যে মা দাঁড়াই আছে, সাদা শাড়ি বইরা। মা আমারে মাছ আনতে কয়। গফুরের চোখ ঘোলাটে হয়ে গেছে। সে মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো এবং পুকুরের দিকে পা বাড়াতে লাগলো। পলাশ তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু গফুরের গায়ে যেন এক অমানবিক শক্তি ভর করেছে। গফুর, দাঁড়া, পানিতে নামিস না, ওইখানে কেউ নাই, যাইস না। মা ডাকতেছে, আমারে মা ডাকতেছে, আমারে যাইতেই হইব। মা একা, পানির নিচে খুব অন্ধকার। গফুর এক লাফে পুকুরের পানিতে নামলো, কিন্তু আশ্চর্যের বিষয়, পানিতে কোনো শব্দ হলো না, যেন সে মাখন বা বাতাসের ভেতর দিয়ে গলে গেল। পলাশ টর্চের আলো ফেলল, কিন্তু গফুর নেই। পানি একদম স্থির, শুধু সেই পচা গন্ধটা আরো তীব্র হলো। গফুর, গফুর! এখন পুকুর পাড়ে পলাশ একা দাঁড়িয়ে আছে। চারপাশে বাঁশঝাড়ের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। হঠাৎ পলাশ অনুভব করলো তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো পুকুরের পানি বাড়ছে, পানি পার উপচে তার পায়ের পাতা ছুঁয়ে ফেলেছে। আর সেই পানির ভেতর দিয়ে হাজার হাজার কালো চুল সাপের মতো তার পায়ের দিকে এগিয়ে আসছে। পলাশ বুঝতে পারল এখন আর যুক্তি বা বিজ্ঞানের সময় নেই, তাকে পালাতে হবে। সে দৌড় দিল, কিন্তু দৌড়াতে গিয়ে মনে হলো কেউ একজন পেছন থেকে তার জামার কলার ধরে টানছে। কে কে দৌড়ছে আমারে? স্যার, স্যার বলতাছি। পলাশ কোনো মতে হ্যাচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার জামার পেছনের অংশটা ছিঁড়ে গেল। সে এক শ্বাসে গ্রামের মজিদ চাচার বাড়ির দিকে ছুটে এলো। তার পেছনে তখনও সেই ভেজা পায়ের শব্দ ছপছপ করছে। মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে। মজিদ চাচার বাড়ির উঠান, রাত প্রায় 2:30। পলাশ হন্তদন্ত হয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। তার জামা কাপড় ভেজা, কাদা মাখা। হাঁপাতে হাঁপাতে সে প্রায় জ্ঞান হারানোর দশা। হ্যাঁ, হ্যাঁ, মজিদ চাচা, মজিদ চাচা দরজা খুললেন। ও চাচা, বাসান, আমাকে বাসান। ভেতর থেকে হ্যারিকেন হাতে মজিদ চাচা বেরিয়ে এলেন। তার চোখে ঘুম, কিন্তু পলাশের অবস্থা দেখে তিনি চমকে গেলেন। কি ব্যাপার ছোট সাহেব, এই অবস্থা কেন আপনার? আপনারা না দিঘিতে গেছিলেন মাছ ধরতে? চাচা, গফুর, গফুর নাই। গফুর রে বিঘি খাইয়া ফেলছে। ও কইল ওর মা ডাকতাছে। পানির মধ্যে নাই হইয়া গেল চাচা। হায় আল্লাহ, সর্বনাশ হইছে। আপনারা শেষমেশ ওই কালার ডাকের পাল্লায় পড়লেন। আমি তো মানা করছিলাম ওই দিঘি দিকে না যাইতে। ওইখানে জলাকুমিরি থাকে, সে মানুষের রূপ ধইরা গলার স্ব নকল কইরা মানুষ টানে। মজিদ চাচা আর দেরি করলেন না। ঘর থেকে একটা লোহার শিক আর এক মুঠো পরা সর্ষে নিয়ে নিলেন। সাথে নিলেন একটা বড় টর্চ। ছোট সাহেব, ডরায়েন না, সাহস রাখেন। লোহার সাথে থাকলে জিন ভূত কাছে ঘেসতে পারে না। চলেন আমার সাথে, দেরি হইলে গফুর রে আর জ্যান্ত পাইবেন না। আবার সেই কালীদিঘির পার। মজিদ চাচা আর পলাশ
দৌড়ে সেখানে পৌঁছালো। দিঘির পরিবেশ এখন একেবারে নিস্তব্ধ। সেই ব্যাঙের ডাক আর নেই, ঝিঝি পোকার শব্দও নেই। পানি একেবারে কালো কাচের মতো স্থির। কোনো শব্দ কইরেন না ছোট সাহেব, টর্চ মাইরেন না পানিতে। আমি যা কমু তাই করবেন। মজিদ চাচা বিসমিল্লা বলে পড়া সর্ষেগুলো দিঘির চারদিকে ছিটিয়ে দিতে লাগলেন। সরিষা পানিতে পড়ার সাথে সাথে পানির ভেতর থেকে ছ্যাঁত করে একটা শব্দ হতে লাগলো, যেন গরম তেলে পানি পড়েছে। চাচা, শব্দ শুনছেন? মনে হইতাছে পানির তলে কেউ ছটফট করতাছে। চুপ করেন ছোট সাহেব, শয়তানের বাসা ভাঙতাছে। নজর রাখেন, গফুর এই পানি থেকেই ভাসবো। হঠাৎ দিঘির মাঝখানে পানি তোলপাড় শুরু করলো। মনে হলো বিশাল কোনো মাছ ঘাই মারছে, কিন্তু পানির ওপরে যা ভেসে উঠল তা মাছ নয়, মানুষ। গফুরের শরীরটা চিত হয়ে ভেসে উঠল, কিন্তু তার চারপাশে কালো চুলের মতো শ্যাওলা পেঁচানো। আরে ওই তো গফুর। চাচা, আমি নামি। খবরদার, একা নামবেন না। এই নেন লোহার শিকলটা কোমরে কোজেন, আর মনে মনে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ ভরসা। তারা দুজনে মিলে সাহস করে পানিতে নামল। পানি অসম্ভব ঠান্ডা, যেন বরফ গলা জল। তারা সাঁতরে গফুরের কাছে পৌঁছালো। গফুরের চোখ খোলা, কিন্তু চোখের মনি নেই। পুরো চোখ সাদা হয়ে আছে, আর তার পা পানির নিচে কিছু একটার সাথে শক্ত করে আটকে আছে। আহ চাচা, ওর পা তো সারাইতে পারতাছি না। মনে হইতাছে কেউ নিজ থাইকা ধইরা রাখছে। ইয়া মাবুদ, এইগুলা তো শ্যাওলা না, এইগুলা তো মানুষের চুল। শক্ত কইরা ধরেন ছোট সাহেব, আমি শিক দিয়া বাড়ি দিতাছি। মজিদ চাচা পানির নিচে থাকা সেই অদৃশ্য বাঁধন লক্ষ্য করে লোহার শিক দিয়ে জোরে আঘাত করলেন। সাথে সাথে পানির নিচ থেকে এক বিকট আর্তনাদ ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, যেন কোনো জন্তুর মরণ চিৎকার। মুহূর্তের মধ্যে বাঁধন আলগা হয়ে গেল। তারা গফুরকে টেনে পাড়ে তুলল। গফুরের পেটে প্রচুর পানি। মজিদ চাচা তাকে উল্টো করে পিঠে চাপ দিতেই গলগল করে পানি আর কালো রঙের দুর্গন্ধযুক্ত কাদা বেরিয়ে এলো। কিছুক্ষণ পর গফুর কেসে উঠল। মা, মা তুমি কই? তুমি না আমারে ডাকলা? হাই রে বোকা ছেলে, তোর মা তো সেই কবেই কবরে চইলা গেছে। ওইটা তোর মা ছিল না, ওইটা ছিল নিশি ডাক, শয়তানের ধোকা। আল্লাহ বাঁচাইছে তোরে। সেদিন রাতে তারা কোনো মতে বাড়ি ফিরল, কিন্তু ঘটনার রেশ এখানেই শেষ হলো না। গফুর সুস্থ হলো বটে, কিন্তু সে আর আগের মতো কথা বলে না। সারাদিন চুপচাপ ঘরের কোনায় বসে থাকে, আর মাঝে মাঝে বিড়বিড় করে। ঘটনার 3 দিন পর পলাশ আজ শহরে ফিরে যাবে। সে গফুরের সাথে দেখা করতে এসেছে। গফুর পুকুর পাড়ের দিকে তাকিয়ে বারান্দায় বসে আছে। কিরে গফুর, আমি যাইগা, শরীরটা ভালো করিস। আর ওই দিঘির দ্বারের কাছেও যাবি না, বুঝলি? ছোট সাহেব, কি? ওই দিন পানিতে নামার পর আমি আমার মায়ের গলা শুনি নাই। হ্যাঁ, তাইলে কার গোনা শুনছিলি? তুই তো বললি তোর মা ডাকতেছে। আমি শুনছিলাম সে আমারে কয়, তোর ছোট সাহেব চইলা যাইব শহরে, তুই একা হইয়া যাবি, আমার কাছে আয়। ছোট সাহেব, সে আমার মনের কথা জানলো কেমনে? পলাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে পড়ল সে গফুরকে শহরে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি। পলাশের মনে হলো, তবে কি সেই অদৃশ্য সত্তা তাদের মনের সব গোপন কথা জানত? পলাশ আর কোনো কথা না বলে দ্রুত পায়ে রিকশার দিকে হাঁটা দিল। কিন্তু গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার সময় তার মনে হলো পাশের ঝোপ থেকে, পুকুর পাড় থেকে এবং বাঁশঝাড় থেকে হাজার হাজার চোখ তার দিকে তাকিয়ে আছে। বাতাসে যেন ভেসে এলো সেই ঠান্ডা ভেজা কণ্ঠস্বর,
পলাশ রিক্সাওয়ালাকে জোরে চালাতে বলল। সে জানে না সে ভূত বিশ্বাস করে কিনা, কিন্তু সে এটা জানে গ্রামের অন্ধকার রাতে এমন কিছু থাকে যার ব্যাখ্যা শহরের বিজ্ঞানে নেই।